নমস্কার, আমি মিমি। স্বাগতম নিউজপোল বাংলা স্পটলাইটে, যেখানে রহস্যময়তা ও বাস্তবতা একসাথে মিশে যায়। আজ আমরা এমন একটি জগতে পদার্পণ করতে চলেছি যেটি বহুদিন ধরে ভয় ও ভুল বোঝাবুঝির মোড়কে লুকিয়ে আছে। আজকে আমাদের যিনি অতিথি, তাকে নিয়ে কিছু বিশেষভাবে বলার দরকার নেই, কারণ সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী তাকে চেনেন। তিনি ইপ্সিতা রয় চক্রবর্তী, উইকান পুরোহিত, একজন লেখিকা এবং যে ভারতবর্ষে প্রথম ডাকিনী নামে পরিচিত। নমস্কার, আপনাকে নিউজপোল বাংলা স্বাগত করছে তাদের স্পটলাইটে। অনেক ধন্যবাদ, এখানে এসে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ম্যাম। বলুন, কি জানতে চান? আপনি আসা মানে আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। তো উইকা সম্বন্ধে মানুষের ধারণাটা খুবই ক্ষীণ। সেই উইকা নিয়েই আজকে আমাদের দর্শকদের আমরা জানাবো উইকা আসলে কি। এবং সবাই ভাবে ডাকিনী মানে বোধহয় হয়তো সেই পুরাতন যুগে চলে যায়, যেগুলো তারা চরাচরিত বাংলা সিনেমা বা হিন্দি সিনেমাতে দেখে অভ্যস্ত। তো সেই মিথটাকে ভাঙবার জন্য বা সেই প্রচলনটাকে ভাঙবার জন্যই আজকে আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। প্রথম ম্যাম আপনাকে জিজ্ঞেস করব, আপনাকে প্রথম উইকার প্রতি কি আকর্ষিত করেছিল? কে কি সেটা হচ্ছে বহু বহু বছরের আগের কথা। তখন আমি ছিলাম মন্ট্রিয়লে, ক্যানাডায়। আমার বাবা ওখানে পোস্টিং ছিলেন, রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ছিলেন ইউএনও। তো তারপরে বাড়িতে আমাদের অনেক নানা রকম অতিথি আসতো, ডিফারেন্ট কান্ট্রিজ থেকে, নানা দেশ থেকে। তো একজন ক্যানাডিয়ান ভদ্রমহিলা, খুব বিদুষী এবং ইন্ডিয়ার বিষয়ে ভীষণ ইন্টারেস্টেড, উনি এসেছিলেন। করিন ওর ফার্স্ট নেম ছিল। তো উনি এসে হঠাৎ আমাকে একদিন জিজ্ঞেস করতে শুরু করলেন অনেক ইন্ডিয়ার বিষয়ে জিনিস, যে দেবদেবীদের বিষয়ে জিনিস, কিংবা কোথায় কি, মানে কোন দেব কি দেবী প্রতিষ্ঠিত, এইসব জিজ্ঞেস করলেন। তো আমার কাছে তখনও খুব বেশি জ্ঞান ছিল না, আমি একটু মানে এড়িয়ে যেতে চেষ্টা করলাম। তো তবুও উনি বললেন যে দেখো, আমার মনে হয় তোমার মধ্যে এই সাবজেক্টে খুব ইন্টারেস্ট আছে, এবং ইন দ্য এসোটেরিক, মানে যেটা আমরা বলবো অজানা বিদ্যা। তো তুমি আমার সঙ্গে একদিন এসো, এক জায়গায় তোমায় নিয়ে যাব, সেখানে আমার মনে হয় তোমার ভালো লাগবে। তো উনি আমায় নিয়ে গিয়েছিলেন লেশিন বলে একটা জায়গায়। ওখানে একজন, যে আমাদের মানে পরে আমি বুঝলাম যিনি হেড অফ দ্য উইকেন অর্গানাইজেশন ইন দ্য ওয়েস্ট, উনি থাকতেন। তো একটা ঘরে নিয়ে গেলেন, একটা ডাইনিং রুম মতন, খুব সুন্দর সাজানো, একটা লম্বা উডেন টেবিল সামনে দেওয়া, 12টা মতন চেয়ার, দুপাশে 6টা, আর উনি বসেছিলেন, যার কথা বলবো উনি হেডে ছিলেন। ওনার নাম আমি শুনেছিলাম, কিন্তু এই প্রথম দেখা হলো। তারপরে সকল, ওর নাম ছিল কার্লটা ডেলগাডো। উনি অ্যাকচুয়ালি স্প্যানিশ। উনি ক্যানাডায় চলে এসেছিলেন কেন, ওনার হাজব্যান্ড ছিলেন পলিটিক্সে, স্পেনে একটা বড় কু হয়, তারপরে উনি চলে আসেন ক্যানাডায়। তো এনি কেস, ওখানে দেখলাম যে ওরা এক একজন করে, কি সকলে না হলেও কজন, দে আর টকিং অফ দেয়ার এক্সপিরিয়েন্সেস। ওরা হয়তো কোথাও রিসেন্টলি গেছে, তো ওখানে ওরা কি ডিসকভার করেছে, মানে যেটা সকলে জানে না, ওদের মতামত, নাস্কা লাইন্স বলে, সেগুলোর বিষয়ে ওদের কি মতামত, কিংবা ইজিপ্টে গেছে, ওখানে কতগুলো পিরামিডে ঢুকেছে, ওখানে ওদের কি মতামত। এইসব যেগুলো আমরা বলবো এসোটেরিক সাবজেক্টস, কি ভেরি আননোন সাবজেক্টস, অজানা সাবজেক্ট, এই নিয়ে ওরা কথা বললেন। তো আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল। তো ওরা আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, মনে হলো যে ওরা এক একজন ভদ্রমহিলার, না ডিফারেন্ট এজ গ্রুপের,
কেউ হয়তো 60, কেউ হয়তো 30, কেউ হয়তো 25 ওরকম, কিন্তু খুবই বিদুষী সব, আর ডিফারেন্ট প্রফেশন থেকে। সেটা আমি পরে অবশ্য আরও মানে কনফার্মড হলাম, কিন্তু তখনই আমার মনে হয়েছিল যে ওরা ডিফারেন্ট প্রফেশনসের মানুষ, কিন্তু খুবই এরিউডাইট। তো এনি কেস সেদিন তো হয়ে গেল, আমাকে আবার বাড়িতে পৌঁছে দিল করেন, আর বলল যে হয়তো তুমি কার্লটার কাছ থেকে তুমি কদিন পরে খবরও পাবে, কিছু হয়তো তোমায় ফোন করবে। তাই বললাম আমাকে কি ও কি উনি কি ফোন করবে? তো বললো হ্যাঁ করবে আমার মনে হয়। তারপরে হ্যাঁ ঠিকই অ্যাবাউট 15 দিন পরে ফোন পেলাম কার্লটার, বললো যে তুমি আমার বাড়িতে আসতে পারবে? তো আমি বললাম হ্যাঁ। তো আমি চলে গেলাম ওর বাড়িতে। আমার একটা ভীষণ ইন্টারেস্ট লেগেছিল যে কি করে ওরা, ওদের মানে যে সাবজেক্ট নিয়ে ওরা বলছে পড়ছে, সেই সাবজেক্টে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল। আর এমনিতেও আমি বই পড়াশোনা করতাম, কেন যদিও আমার বাবা ছিলেন গভর্নমেন্ট সার্ভিসে, বাবা খুব স্কলারলি ছিলেন। আমাদের বাড়িতেই একটা বিরাট লাইব্রেরি ছিল, তো ওখানে বসে বসে আমি বুঝি কি না বুঝি আমি বই নিয়ে নিয়ে টেনে টেনে পড়তাম। তো এই সাবজেক্টটা আমার খুব ভালো লেগেছিল। তো এনি কেস আমি গেলাম কার্লটার কাছে। কার্লটা দেখলাম একটা ডেস্কের পেছনে বসে আছে একটা চেয়ারে, আমাকে দেখে বললো বসো। খুব একটা মানে হাসলো না কি, খুব একটা মানে আমায় যে ভীষণ ওয়েলকাম করলো না, জাস্ট একটা ফর্মাল মিটিং। তারপরে আমায় বললো যে আচ্ছা আমাদের এরকম একটা গ্রুপ আছে, এখন অ্যাট দ্য ওয়েস্ট আমরা 12-13 জন আছি, হচ্ছে বেশি না। আমাদের ইস্টার্ন পার্ট অফ দ্য ওয়ার্ল্ড থেকে কেউ নেই, সবই আছে, আমেরিকাতে আছে, কানাডায় আছে, ইউরোপে আছে, ইউকেতে আছে। তো ইন্ডিয়া সাইডে আমরা ইন্টারেস্টেড, তুমি কি মেম্বার হতে চাও? যদিও ইউ আর স্টিল আন্ডার এজ। তো আমি বললাম হ্যাঁ আমি হতে চাই, আই এম ভেরি ইন্টারেস্টেড। তো বললো তোমার যদি হতে হয় তাহলে তোমার প্যারেন্টাল কনসেন্ট লাগবে, মা বাবার কাছ থেকে লাগবে যে দে আর উইলিং। তো আমি বললাম হ্যাঁ আমি নিয়ে আসবো। তো বললো আমাদের হচ্ছে কি আমরা এখানে এক এক সময় মিট করি টু টক অ্যাবাউট আর এক্সপিরিয়েন্সেস, আমাদের কি অভিজ্ঞতা হয়েছে পৃথিবীতে কোন জায়গায় গিয়ে, আমাদের মতামত সেটার বিষয়ে। ইট ইজ অলমোস্ট লাইক এ রিসার্চ গ্রুপ। আর আমরা এক এক সময় শনিবার রোববার গিয়ে লরেনশন মাউন্টেন্স, যেটা নিয়ার বাই, ওখানে আমাদের একটা লজ আছে, কিংবা বলতে পারো একটা শ্রাইন আমরা বলি, উইকেন্ড শ্রাইন, ওখানে আমরা মিট করি। আর এক এক সময় আমরা ওখানে উইকেন্ডটা থেকেও যাই, ওখানে আমাদের অনেক নানা রকম জিনিস আছে আমাদের যেটা দরকার হয়। তো ওখানে আমাদের বলতে পারো প্র্যাকটিক্যালস হয়, হ্যাঁ, এখানে থিওরি ওখানে প্র্যাকটিক্যালস। তো আমি তো এনি কেস আই ওয়াজ ভেরি ইন্টারেস্টেড। তারপরে তো আমাকে যা বুঝলাম আমায় ডিসমিস করে দিলেন, আর কিছু দরকার নেই, তুমি যেতে পারো। তো আমি তো বাড়িতে এসে বললাম আমার প্যারেন্টসের, বাবাকে বললাম, বাবা হি ওয়াজ উইলিং, উনি কেন উনি এই করেন টরেন এদের তো চিনতে নি। আর বললেন যে না তুমি যদি তোমাকে ইফ ইউ ক্যান কিপ ইউর ব্যালেন্স তুমি যেতে পারো, এখানে আমার কোনো আপত্তি নেই। তারপরে আমি মাকে জিজ্ঞেস করলাম, মা ওয়াজ মোর কনজারভেটিভ। মা কেম ফ্রম কি বলবো মানে বেঙ্গলের পুরনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে, হ্যাঁ, মানে কনজারভেটিভ পরিবার, মানে মা অ্যাকচুয়ালি গোয়িং ব্যাক টু কুচবিহার ওখানে। তো মা একটু আমাকে দেখলেন, বললেন তুমি ওখানে কি করবে গিয়ে? হ্যাঁ, তো আমি বললাম আমি শিখবো, আমি পড়াশোনা করবো, আমার তো যা পড়াশোনা করবার আছে আমি তো করছি, তাছাড়া এটা আমার একটা এক্সট্রা হবে ইন্টারেস্ট। তো বললেন তারপরে তোমাকে কি বলবে ওরা, মানে ডাকিনি বলবে, ডাইনি বলবে? আমি বললাম হ্যাঁ তাও বলতে পারে। তো বললো তারপরে তোমার দেশে গিয়ে তোমার কি বিয়ে হবে? তা বললাম যদি হবার থাকে হবে, আর যদি না হবার থাকে হবে না, কিন্তু আমি তো এটা খুব ইচ্ছুক করবার জন্যে। তো মা বলেন যদি তুমি তোমার ডিগনিটি মেনটেন করে তোমার মানে দেশের তোমার পরিবারের ডিগনিটি মেনটেন করে তুমি যদি করতে পারো এটা, তাহলে তুমি করো। এই কথার পরিপ্রেক্ষিতেই জিজ্ঞেস করবো, উইকা প্রায় ভুল বোঝা হয় কেন, এর কি কোনো ব্যাখ্যা আছে?
ব্যাখ্যা আছে কেন, এটা কিন্তু ওয়েস্টে, পশ্চিমে এতটা ভুল বোঝা হয় না। কেন ওদের হিস্ট্রিতে অনেক গডেসদের উইচ বলে এসেছে। কিন্তু আমাদের দেশে যদিও ডাকিনী শব্দটা অ্যাকচুয়ালি খারাপ না, মানুষে এটা কিন্তু ভুল বুঝতে চায়। কেন খানিকটা এটাকে একটা থ্রিল দেয়, একটা বেশ নতুন ধরনের, কাউকে কি পিশাচিনী বলছি, কাউকে ডাকিনী বলছি, কাউকে শাকচুন্নি বলছি, এইটা একটা মজার ব্যাপার। আজও ভারতবর্ষের প্রত্যন্ত গ্রামে দেখা যায় ডাকিনী বলে বহু মহিলার উপরে নির্যাতন করা হয়, যার হয়তো কোনো ব্যাখ্যা নেই। নানাভাবে তাদের হয়তো শারীরিক এবং পাশবিক অত্যাচার করে মেরে ফেলা হচ্ছে। এটা আমি রিসার্চও করেছি, আমি পুরুলিয়াতেও গিয়েছিলাম, একটা এনজিও আমাকে পাঠিয়েছিল, ওরাও সঙ্গে গিয়েছিল, কিন্তু একদম মানে ভেতরে যায়নি, আমায় বলেছে এই এই কাজগুলো করো। আর ওরা একটু দূরে ছিল একটা ডাকবাংলোয়। তো আমি দেখেছি, নিজের চোখে দেখেছি, নিজের পিঠে ইট খেয়েছি, তাও হয়েছে। কিন্তু আমি যেই মহিলাদের সঙ্গে যা মানে ওই করেছি, ইন্টারাক্ট করেছি, কেন একটা আমাকে একটা স্পেশাল মিশনে পাঠিয়েছিল যে ওখানে একটা মৃত্যু হয়েছিল একজন ভদ্রমহিলার ডাকিনী বলে। তো ওইটা কেন হয়েছিল, পুলিশের কাছে ওরা আসতে দেয়নি কাউকে, এটা ওরা ঢাকা চাপা দিয়ে রেখেছিল। তো এইটা নিয়ে আমায় বলেছিল যে তুমি গিয়ে ওখানে মেয়েদের সঙ্গে আলাদা করে কথা বলবে। তাহলে আমাদের সঙ্গে আলাদা করে কি করে কথা বলবো? বললো যে তুমি কি করবে, আমরা দিয়ে দিচ্ছি কাঁথা স্টিচ করবার জন্যে, কাপড় স্টিচ করবার জন্যে, এগুলো তুমি গিয়ে ওদের বলবে যে আমি একটা এনজিও থেকে এসেছি, তোমরা এগুলো কাজ করবে কিনা। মানে আপনাকে সেখানে পুলিশের মতন ভেগ ধারণ করে এই পুরো কার্যকলাপটা করতে হয়েছে আমাকে, মানে আমি যেন একটা এনজিওর কাজ দিচ্ছি ওদের, আর ওদের ভালো টাকা দেবো। তো প্রথমে ওখানে ওর যে মানে হেড ছিল, সে তো আগে আমার সঙ্গে কথা বললো যে তুমি কি করতে আপনি এসছেন, আমি এই বললাম। তো আমি তারপরে ওদের সব অনেক ছেলে টেলেরা আসলো, বললো যে ওখানে যে আপনি থাকবেন, তো ওখান থেকে কিন্তু বেশি বেরোনো টেরোনো যাবে না, ওদের সঙ্গেই থাকবেন, কাজ হয়ে গেলে টাকাটা আমাদের হাতে দিয়ে দেবেন, তারপরে আপনি চলে যাবেন যেখান থেকে এসছেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন করব। আজকে আপনি ভিকা শিখেছেন এবং আমরা জানি ভারতবর্ষে প্রথম ভিকা সম্বন্ধে মানুষকে অবগত করায় আপনি করেছেন। আজকে আপনার প্রচুর, সারা ভারতবর্ষে প্রচুর ছাত্রছাত্রী আছে যারা হয়তো অনেক নামি দামি মানুষ, তারা তাদের ব্যক্তিগত জীবনে, অথচ তারা কিন্তু আমরা জানি ইপ্সিতা ম্যামের ছাত্রী, এবং আমরা বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি তারা এসে তাদের বক্তব্য রাখেন। তো এই যে ভিকা মহিলাদেরকে কিভাবে ক্ষমতায়ন করেছেন বা এম্পাওয়ারমেন্ট করেছেন, এবং আপনার ছাত্রছাত্রীদের মধ্যে, ছাত্রীদের মধ্যে তারা যেভাবে এসেছে এবং তারা ভিকা শেখার পর তাদের মধ্যে আপনি কি কোনো উন্নতি বা কনফিডেন্স লেভেলে কিছু দেখতে পেরেছেন? হ্যাঁ, এই যে ভিকাটা যে আমি ছড়াতে পেরেছি, এতেই আমার মনে হয় আমাদের দেশের মহিলাদের অনেকটা কনফিডেন্স এসেছে। আমার ছাত্রীদের কথা ছেড়ে দিলাম, কিন্তু মেয়ে জাতি বলছি যে তাদের মধ্যে কনফিডেন্স এসছে। কেন, আমরা এই দেশে তো বেসিকলি আমরা হচ্ছে যাকে বলে পেট্রিয়ার্কাল সোসাইটি, পুরুষরাই সব, মেয়েরা হচ্ছে সেকেন্ড ক্লাস সিটিজেন। তো মেয়েদেরকে খানিকটা হয়তো বোঝাতে পেরেছি যে না, তোমরাও সমান সমান, তোমরা হয়তো আরো সুপিরিয়ার। হ্যাঁ, মেয়েরা আজকাল সব জায়গায় প্রাপ্ত, হয় তারা বাবার বাড়ি থাকে, বাবার বাড়ি থেকে তারা স্বামীর বাড়ি আসে, গোটা জীবনে হয়তো তারা নিজের বাড়ি বলে কিছু করতে পারে না, পাখির মতন এ বাসা থেকে ও বাসা উড়ে গিয়ে একদিন শেষ হয়ে যায়। না, তারপরে ওদের উপর কত অত্যাচার হয় এই জন্য। অবশ্যই, হ্যাঁ, যে হয়তো বিয়ে করলো, শ্বশুর বাড়ি আসলো, ওখানে হয়তো তার ওপর অত্যাচার হলো, অ্যাবিউজ হলো, কিন্তু সে কি করবে, ওখানে থাকতে হচ্ছে। কেন, যদি এখন আজকে ও বাপের বাড়ি ফিরে যায়, এক হতে পারে বাপের বাড়িতে ওরা বলবে যে এইটা তুই কি করলি, তোকে এত টাকা দিয়ে বিয়ে দেওয়া হলো, তুই আবার বাপের বাড়ি ফিরে আস। সমাজের ভয় গুটিয়ে, সমাজের ভয়, লোকে মানে আত্মীয় স্বজন কি বলবে। এবং এটা কিন্তু আমি দেখেছি যে শুধু যে যারা শিক্ষার আলোতে শিক্ষিত হয়নি তারা নয়, বহু শিক্ষিত মহিলারা সমাজের ভয় কিন্তু
এই যে ধরনের পারিবারিক অত্যাচার বা নির্যাতন তারা কিন্তু চুপ করে মেনে নেয়, চুপ করে সহ্য মেনে করে নেয়, নেয়, রাইট। হয়তো ব্যথা বেদনাগুলোকে সুন্দরভাবে মেকআপের পেছনে ঢেকে ফেলে, হ্যাঁ, যেটা হয়তো একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মহিলা পারেন না। এক্স্যাক্টলি। এইটা মানে মেয়েদের যেন একটা লজ্জা, অবশ্যই যে আমি যে শ্বশুরবাড়ি ছেড়ে চলে আসবো, এসছি। স্বামী ছেড়ে চলে আসবো, এইটা ওরা পারে না, কিছুতেই করতে পারে না। মানে ওদের ইন্ডিপেন্ডেন্সটা জাহির করবার জন্যে ওরা ভীষণ হেজিটেট করে। এর কথাই বলি, আপনি কি মনে করেন একজন ডাকিনী কি আধুনিক যুগের একজন ডন? হ্যাঁ, ইন আ ওয়ে ঠিকই বলেছেন। আমাকে অনেকে বলেছে সেটা, সেই কথাটা। হ্যাঁ, তারপর চশমা পরে যদি আপনি বসেন অবশ্যই বলবেন যে ডনের একটি মহিলা ভার্সন আপনি। আমি চশমা খুলে বসলেও বলবে ডন। না না, আসলে আমার মনে হয় যে মহিলারা অনেক আত্মনির্ভর, যাদের মধ্যে সত্যিকে সত্যি বলবার ক্ষমতা আছে, সেই সব মহিলাই বোধহয় ডন। হ্যাঁ, ডেফিনেটলি। এবং শুধু পুরুষদের কাছে না, তার সমকক্ষ বাকি মহিলাদের কাছে, যাদের কাছে কনফিডেন্সটা আছে যে আমি নিজেই 100, আমি নিজেই সব করতে পারবো, তারাই হচ্ছে ডন। একদম। আচ্ছা, আপনি কি মনে করেন আজকের যে নারীরা, তাদের মধ্যে সেই গুণাবলীগুলো আছে যা 300 বছর আগে একজন উইকেন্ড নারীর মধ্যে ছিল? 300 বছর কেন, ধরুন আমাদের কটা জেনারেশন আমরা যদি পার হয়ে যাই, তাদের সেই মহিলাদের মধ্যেও যে কনফিডেন্সটা ছিল, আনফর্চুনেটলি কেন জানি না এখনকার যুগে মেয়েদের মধ্যে সেই কনফিডেন্সটা চলে গেছে। তাদের একটা হয়েছে যে হ্যাঁ, আমি পড়াশোনা করলাম, তারপরে কিন্তু আমার বিয়ে করতে হবে, নাহলে তো সমাজ কি বলবে, আর তারপরে আমার একটা কিছু যদি চাকরি জোটে তাহলে ভালো, আর নাহলে আমার একটা কিছু করতে হবে। হ্যাঁ, মানে একটা কনফিডেন্সটা চলে গেছে যেন, সেটা আচ্ছা, চলে একজন গেছে। ডাকিনীর জন্য কি বিবাহ সত্যি গুরুত্বপূর্ণ? না, মনে হয় না তো। যদি হ্যাঁ, যদি করতে চায় কাউকে, ঠিক আছে, হ্যাঁ, কিন্তু যে একদম নেসেসারি করতেই হবে, সমাজ তাহলে কি বলবে, সেটা না, সেটা না। আচ্ছা, রাগ বা মানসিক অবসাদ, আজকাল আমরা সবাইকেই দেখতে পাচ্ছি ভীষণ তাড়াতাড়ি তারা বিরক্ত হয়ে যায়। তারা এই একটাই কথা, আই এম ডিপ্রেসড। হ্যাঁ, এটা ভীষণ, এটা ভীষণ, সবাই দেখছি মাথা হাত দিয়ে, সেটা 9 থেকে 90 সকলকেই দেখা যাচ্ছে আই এম ডিপ্রেসড এই কথাটা। এটা কমানোর জন্য উইকার কি কোনো পদ্ধতি আছে? হ্যাঁ, অনেক আছে। আমি অনেককে বলেওছি যারা এসেছে আমার জন্য এইটা জানতে, কি করে ডিপ্রেশন কমায়। ডিপ্রেশন দেখুন, কতগুলো আমি বলবো অ্যাটিটিউড প্রবলেম, সেটাও তো বেড়ে গেছে। লোকের অ্যাম্বিশন বেড়ে গেছে, আমার গাড়িটা আরেকটু বড় হলে হতো, আমার বাড়িতে আরো কতগুলো স্কোয়ার ফিট হলে হতো। এই অ্যাম্বিশনটা বেড়ে গেছে। আমাদের যা আছে সেটা নিয়ে আমরা স্যাটিসফাইড হতে পারি না, আর তার থেকে তো একটা ডিপ্রেশনের কারণ নিশ্চয়ই হয়। আর আরেকটা হয় যেটা আমরা আমাদের ভাগ্যকে মেনে নিতে পারি না। দেখুন, উইকা বিশ্বাস করে যে উই কাম উইথ আ ডেস্টিনি। একটা সকলের, সব মানুষেরই একটা ভাগ্য আছে। হ্যাঁ, আমরা আমাদের চেষ্টায় নিশ্চয়ই একটু এপাশ ওপাশ করতে পারি, কিন্তু বেসিকটা যেটা হবার সেটা হবে। যেমন জ্যোতিষশাস্ত্র বলে ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। হ্যাঁ, অবশ্যই সব ক্ষেত্রেই তাই। সেটাও। আচ্ছা, আরেকটা কথা বলবো, কালা জাদু, আপনি কি বিশ্বাস করেন কালা জাদু বলে কিছু সত্যিই হয়? কালা জাদু বলে দেখুন, অনেক যুগ ধরে লোকে কালা জাদু বিশ্বাস করে এসছে। আমাদের অথর্ববেদাতেও আছে একটা বই, মানে একটা লম্বা প্যাসেজ আছে, অনেক পাতা আছে, যে কি করে তুমি শত্রুকে দমন করবে, কি কি পদ্ধতিতে তুমি শত্রু দমন করবে, কি করে তুমি নিজে উন্নতি করবে। তো এটা অনেক অনেক যুগ ধরে চলে এসেছে, কালা জাদু আর কি করে দমন করবে, কি করে চিনবে। তো এইটা আমি বলবো যে শত্রুতা মানুষের থাকেই, কি করে ওভারকাম করব শত্রুতা সেটাও মানুষের মাথায় আসে। কিন্তু কালা জাদু যেটা এখন আমাদের দেশে দেখা যাচ্ছে, অনেক দেশেই হয়তো সেটা দেখা যাচ্ছে, যে একদম ভিশাস হয়ে গেছে, একটা মানে হিংস্র হয়ে গেছে। হ্যাঁ, যে মানে একে মারলে, মানে অ্যাকচুয়ালি মেরে ফেললে
সেটা তোমার সফল হবে। কিংবা মানে একটা ইনোসেন্ট অ্যানিমালকে মেরে ফেলো, বলি দাও, তোমার সফল হবে। আরেকটা প্রশ্ন করব, এই যে উইকান যারা দেবদেবী এবং আমাদের ভারতে বা হিন্দু শাস্ত্রে যারা আরাধ্যা দেবী, তাদের মধ্যে কি কোনো সামঞ্জস্য পান আপনি? মানে ওয়েস্ট আর ইস্টে? হ্যাঁ, অনেক সামঞ্জস্য আছে। ধরুন একটা সবচেয়ে মজার হচ্ছে, ধরুন ডায়ানা আমাদের উইকাতে খুব ইম্পর্টেন্ট গডেস, দ্য গডেস ডায়ানা অফ গ্রিস। হ্যাঁ, আচ্ছা, ডায়ানার থেকে আমাদের দেশে এসে গেছে ডাইনি, ডায়ানার থেকে ডাইনি। হ্যাঁ, অ্যাকচুয়ালি ওইটা মানে একজন গডেসের থেকে, দেবীর থেকে ওয়েস্টে আমাদের দেশে এসে গেছে খারাপ মতে। ডাইনি, ডাকিনিটা অবশ্য ভালো, কিন্তু ডাইনিটা সেটা শুনতে ভালো লাগে না। তো ডায়ানা বলবো আমাদের দেশের। হ্যাঁ, ডায়ানার সঙ্গে ধরুন তুলনা করা যায়, অনেককে তুলনা করা যায়। ধরুন যে একজন মানে ফাইটার গডেস, হ্যাঁ, আমি কালীকে বলবো ফাইটার গডেস, কিন্তু ওর সঙ্গে তা তুলনা করব না। কেন? মানে চেহারাতে মিল নেই। কিন্তু ধরুন আরো আছে, মানে দ্য আর্থ গডেস গাইয়া আমাদের একজন আছে, গাইয়া বলে। এখানে এসে তাকে বলবো ভুবনেশ্বরী। তারপরে ধরুন ওখানে আছে আমাদের দ্য গডেস অফ ওয়েলথ। হ্যাঁ, দ্য গডেস অফ ওয়েলথ অ্যান্ড গুড ফরচুন, ফরচুনা বলে তাকে। ফরচুনা এখানে হয়ে গেছে লক্ষ্মী, মা লক্ষ্মী। তাই জন্য এরকম করে যদি আমি খুঁটিয়ে খুঁটিয়ে করি, তন্ত্র সাধনারও কিছু মিল পাওয়া যায় উইকার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, তন্ত্র সাধনার সঙ্গে উইকার নিশ্চয়ই মিল পাওয়া যায়। কেন? তন্ত্র সাধনা হচ্ছে একটা খুব কিন্তু উঁচু স্তরের সাধনা। এইটা এখন তান্ত্রিকরা, তান্ত্রিক বাবারা নানা রকম কাপড় চোপড় পরে জটা দিয়ে এটাকে একটু হিউমারাস করে তুলেছে, আর এক এক সময় ডেঞ্জারাস করে তুলেছে। কিন্তু যেটা অ্যাকচুয়াল তন্ত্র, সেটা কিন্তু খুব মানে হাই হাই কি বলবো, ভেলোসিটি সাধনা। বই ও জনসমক্ষে উপস্থিতির মাধ্যমে অনেক মানুষকে অনুপ্রেরিত করেছেন। একজন উইকান পুরোহিতের উত্তরাধিকার হিসাবে আপনি কি চান? আমি চাই, দেখুন আমার মেয়ে এটা নিক। আমার মেয়ে যদিও পড়েছে ল, আমার মেয়ে পড়েছে ম্যাথামেটিক্স। আমার মনে হয় দুটো সাবজেক্টই ওকে খুব হেল্প করবে ইন নোয়িং পিপল। কেন? কর্পোরেট ওয়ার্ল্ডেও কাজ করেছে। ইউ হ্যাভ টু নো পিপল, মানুষকে চিনতে হয় যদি তুমি পুরোহিত হও, উইকান পুরোহিত। আচ্ছা, এখানে আমি সামনে দেখতে পাচ্ছি অসাধারণ দেখতে দুটো জিনিস। আমি চাই আমার দর্শকদের আপনি বলুন যে এগুলো কি এবং এর কি উপকারিতা আছে, বা এগুলো কি কাজে ব্যবহৃত হয়। এইটা হচ্ছে আমাদের বলতে পারেন লোগো। এইটাও উইকানদের জন্যে, মানে দিস ইজ দ্য স্টার অফ উইকা বলা হয়। হ্যাঁ, এইটা দেখবেন একটা জায়গায় একটা গর্ত আছে এখানে, আর তার চারিদিকে হচ্ছে এই যে স্পোকস আমরা বলি, তা মানে এই যে এইগুলো, হ্যাঁ, অনেকগুলো আছে। আচ্ছা, এইটার মানে হচ্ছে আমাদের যে দ্য গডেস ইজ ওয়ান, কি ভগবান এক। হ্যাঁ, আর তার রূপ অনেক। তো আমরা যদিও অনেক গডেসেস অফ উইকা আছে, যেগুলো আপনাকে বললাম কত জনের কথা, কিন্তু ধরুন আইসিস ইজ ওয়ান অফ আর মেইন গডেসেস অফ ইজিপ্ট। হ্যাঁ, ডায়ানা, ফরচুনা, রেড ইন্ডিয়ানদের আছে চেঞ্জিং উমেন, অনেক গডেস আছে, অ্যারিনা। কিন্তু দ্য গডেস ইজ ওয়ান, একজন। দ্য পাওয়ার ইজ ওয়ান, তার অনেক রূপ। সেদিক থেকে আমি বলবো যে আমাদের দেশেও দেখুন অনেক গড গডেস আছে। অনেক, আমাদের নানা রকম পুজো হয়, কিন্তু আমরা কাকে মানবো অ্যাজ দ্য মেইন পাওয়ার, দ্য সুপ্রিম পাওয়ার?
দ্য সুপ্রিম পাওয়ার, সেটা আমাদের মনে ঠিক করা উচিত। কিন্তু তার অনেক অনেক রূপ, সরস্বতী, লক্ষ্মী, হ্যাঁ, কালী, দুর্গা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটা পাওয়ার, ভগবানও একজন, কিন্তু তার অনেক রূপ। সেটা হচ্ছে আমাদের লোগো। আর এইটা হচ্ছে আমার, এটাকে বলে অ্যাথাম। অ্যাথাম হচ্ছে, এটা ধার নেই ছুরিটার, এইটা হচ্ছে দ্য হিলিং নাইফ। কেন উইকা হিলিংও করে। তো উইকা কি করে, অনেক কিছু করে অবশ্য, শুধু হিলিং না। ধরুন যদি কাউকে কিছু মানে রিভেঞ্জ নিতে চায় তাহলেও ইউজ করতে পারে, গোলাপ ফুটিয়ে, হ্যাঁ। আচ্ছা, আর হিলিং করে নার্ভ পয়েন্টে গিয়ে, যেখানে যেখানে নার্ভ পয়েন্ট, পালস পয়েন্ট আছে সেখানে রেখে কতগুলো সাউন্ড, আমাদের কাছে ভাইব্রেশনস আর ভেরি ইম্পর্টেন্ট। তার মানে এরও একটা সায়েন্টিফিক এইটার একটা, হ্যাঁ, উইকাতে দেখবেন আমার মনে হয় সব রিলিজনে একটা সায়েন্টিফিক কিছু আছে। আর উইকাতে তো আছেই। এইটা ধরুন যখন নার্ভ পয়েন্টে গিয়ে একটা সাউন্ড করবেন, এটা অনেকটা শামানদের মতন হয়, ওরা একটা লম্বা ইগলস ফেদার নেয় একটা পালস পয়েন্টে, আমরা নিয়ে থাম। আর ওইটা নিয়ে তখন আপনি, আমার মনে আছে শামান দিয়ে আপনি একটা হিলিং করেছিলেন কোভিডের সময়। কোভিডের সময় সেটা আমরা অনলাইনে, আমি জানি না আমাদের দর্শকেরা দেখেছেন কিনা, সেটা একটা অসাধারণ হিলিং ছিল, যেটা একটা ওই ইগলের বড় পালক করা হয়েছিল ঠিক করোনার সময়। আর তারপরে আমরা যেটা বলছিলাম, ভাইব্রেশনে খুব আমরা বিশ্বাস করি। একটা ঘরে যদি ভাইব্রেশনটা করা যায়, লাইক ওই ভ্রমরি যেটা ইয়োগাতে বলে, তাহলে কিন্তু এইটাই অ্যাথাম আর সাউন্ড দিয়ে প্রচুর উপকার হতে পারে, প্রচুর চেঞ্জ হতে পারে। ধরুন এই যে সাউন্ডটা দিলাম না, পিপল ক্যান ফিড অফ দ্য সাউন্ড, এই সাউন্ডটা ভালো করবে, সারাবে, হিল করবে। আমাদের দর্শকেরাও নিশ্চয়ই দেখবেন, এবং আমরা আশা করব যে তাদের যা সমস্যা আছে হয়তো ম্যামের আশীর্বাদে অনেকটা তারা উপকৃত হবেন। এবং আজকের পর্ব আমরা এখানেই শেষ করব, কারণ আমরা এমন একজন ব্যক্তিত্বের সাথে কথা বলছি, হয়তো আমি নিজেও জানি না আমি কিভাবে এই পরিচালনা করছি, আমার অনেক দুঃসাহস নিয়ে পরিচালনা করছি। আর শুধু তাই নয়, আজকের পর্ব আমাদের নিয়ে গেল এমন এক সফরে যেখানে শুধুমাত্র আত্ম অন্বেষণ নয়, বরং সাহসিকতা, ঐতিহ্য ও আত্মশক্তির গভীর কথা এবং অর্থ উঠে এলো। আপনাদের সকলকে ধন্যবাদ। নিউজপোল বাংলা দেখতে থাকুন এবং ফলো, সাবস্ক্রাইব এবং লাইক করবেন যদি ভালো লাগে। এবং ম্যাম, আপনাকে আবারও অনেক ধন্যবাদ নিউজপোল বাংলায়। আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান তাহলে অবশ্যই একটু। আমি তো সাউন্ডটা করে দিলাম, সাউন্ডটা শুনলেই কানে গেলেই ভালো হবে।